প্রিয় দর্শক, করোনার ছোবলে আমরা প্রতিদিনই আমাদের খুব কাছের প্রিয় মানুষ কিংবা একটু দূরের মানুষ কিংবা মানুষই তো শেষ পর্যন্ত অনেককে হারাচ্ছি এবং এই হারানোর তালিকাটা ক্রমে ক্রমেই যেন দীর্ঘ হচ্ছে। আমরা প্রতিদিন প্রার্থনা করছি একদম যেন এই হারানোর তালিকাটা নিঃশেষ হয়ে আসে। গতকালকে বাংলাদেশে প্রথমবারের মতো করোনায় একজন মৃত্যুবরণ করেছেন। তিনি আর কেউ নন, আমাদের এই সাংবাদিক হুমায়ুন কবির খোকন। হুমায়ুন কবির খোকনের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা আছে এবং একই সাথে করোনাতে এ পর্যন্ত যতজন মানুষ মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্ট আমি শুরু করছি। সঙ্গে আমি রয়েছি বরাবরের মতো সোমা ইসলাম এবং আজকে আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্ট উৎসর্গ করছি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যে সাংবাদিক হুমায়ুন কবির খোকন, তার উদ্দেশ্যে। আজ আমাদের আলোচনার বিষয় ডাকছে আমার দেশ। ভীষণ দুর্যোগ চলছে এবং সবাই সবার মতো করে সবার পাশে এসে দাঁড়াচ্ছে। আজকে আমাদের আলোচনায় দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তাদের একজন ইয়াসির আজমান, প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রামীণ ফোন লিমিটেড। আমাদের সঙ্গে আছেন আসিফ সালেহ, নির্বাহী পরিচালক ব্র্যাক। আমি দুজনের সাথেই আলোচনা শুরু করব, তারা আমাদের সঙ্গে দুজনেই যুক্ত আছেন সরাসরি। আমি প্রথমেই যেতে চাই গ্রামীণ ফোনের নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের কাছে। ইয়াসির আজমান, আপনি আমায় শুনতে পাচ্ছেন কি? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি প্রথমেই যে বিষয়টি একটু জানতে চাইছি আপনার কাছে, গ্রামীণ ফোন ও ব্র্যাক সম্প্রতি ডাকছে আমার দেশ শীর্ষক একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে। ইয়াসির আজমান, আপনার কাছে জানতে চাই এই ক্যাম্পেইনের আসলে মূল উদ্দেশ্যটা কি এবং গ্রামীণ ফোন এখানে কি ভূমিকাটা রাখছে? এই জিনিসটা আমরা শুরু করেছিলাম যখন করোনার প্রভাবটা বাংলাদেশে দেখতে পারি। দেখেন, আপনি বলেছেন একটা অসম্ভব কঠিন একটা দুর্যোগপূর্ণ সময় আমাদের সবার জন্য এই মুহূর্তে। এবং আমরা গ্রামীণ ফোনের শুরু থেকে বাংলাদেশ সরকারের সাথে বিভিন্নভাবে অ্যাওয়ারনেসগুলো ড্রাইভ করার চেষ্টা করছিলাম এবং একটা পর্যায়ে দেখলাম যে ডক্টরদের জন্য কিভাবে আমরা পিপিই নিয়ে হেল্প করতে পারি। আমরা ডিজি হেলথের সাথে কাজ করে আমরা 50,000 পিপিই আমরা কমিট করেছিলাম, এগুলো আসছে এবং হাসপাতালে দেওয়া হচ্ছে। এই কাজ করতে করতে আমরা যেটা দেখলাম, আসলে এমন একটা সময় কারো একার পক্ষে এখানে আসলে কিছু করা ভেরি ডিফিকাল্ট। যদি সবাই মিলে আমরা একসাথে আসি, সবাই যা যা সামর্থ্য নিয়ে যদি আমরা এখানে হেল্প করার চেষ্টা করি, তাহলে একটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো। এই ধারণা থেকেই আমরা আসলে একজন একজনকে রিচ আউট করি। আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং আমরা দুইজন দেখলাম যে আসিফ ভাই ওই সময় ব্রেক থেকে এই মুহূর্তে যাদের আসলে খাদ্যের সংকট দেখা দিচ্ছে, দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন, তাদের জন্য 1 লাখ পরিবারের জন্য ওই সময় ওনারা 1,500 টাকা করে 2 সপ্তাহের জন্য খাদ্যের সমস্যার সমাধান দিচ্ছিলেন। তো আমরা ওই সময় গ্রামীণ ফোন থেকে একই রকম কমিটমেন্ট দিই। আমরা বললাম যে আমরাও জয়েন করতে চাই, 1 লাখ পরিবারকে 1500 টাকা দিয়ে তাদের 2 সপ্তাহের খাদ্যের সহযোগিতা দিতে চাই। এরকম একটা ধারণা থেকে আমরা শুরু করি যে ডাকছে আমার দেশ শুধু গ্রামীণ ফোন এবং ব্র্যাক না, আরো যারা আছেন, যে যেখানে আছেন, একটা ইন্ডিভিজুয়াল হোক, কর্পোরেট বডি হোক, তারা জয়েন করতে পারেন এবং এখানে সহযোগিতা করতে পারেন। এবং নট নেসেসারি শুধুমাত্র এই ডাকছে আমার দেশের এই ক্যাম্পেইনে জয়েন করতে হবে, অন্য কোথাও গিয়ে নিজেও এটা করতে পারেন। সো এটি একটা ক্যাম্পেইন যেখানে এই মুহূর্তে ফুড ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা শুরু করেছি। গ্রামীণ ফোন 1500 টাকা করে 1 লাখ পরিবারের জন্য কমিট করেছে। ব্র্যাকের এখন প্রায় 2 লাখ পরিবারের জন্য কমিটমেন্ট আছে এবং আমরা আশা করছি যে এখানে আরো অনেকেই জয়েন করবেন এবং আমরা সবাই মিলে দেশের জন্য এবং মানুষের জন্য কাজ করব। আসিফ আজমান, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে কিছু পরে। আমি এখন যেতে চাই আসিফ সালের কাছে। আপনি আমায় শুনতে পাচ্ছেন কি? জি, আপনাকে শুনতে পাচ্ছি। যেটি জানতে চাইছি যে দারিদ্র মানুষ চিহ্নিত করে এই দুর্যোগে ব্র্যাক এখন পর্যন্ত কতগুলো পরিবারকে সহায়তা করেছে এবং সেটা কি উপায়? যেটা দেখতে পাচ্ছি আমাদের রিসার্চের ফলে যেটা এসেছে, যে সেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 14% নিম্ন আয়ের মানুষের বাসায় খাবার নেই এবং একটা বিশাল সংখ্যক নতুন দরিদ্র মানুষ এই পভার্টি লাইনের নিচে যারা আছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রায় 40%-এর মতো যারা আগে দরিদ্র ছিলেন না, তারা এখন দরিদ্র সীমার নিচে চলে গেছেন এই গত কয়েক সপ্তাহের ধাক্কায়। সো এই এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে পুরো নাম্বারটা চিন্তা করলে কিন্তু অনেকগুলো পরিবারকে এখন আমাদেরকে সহায়তা দেওয়া দরকার এবং সরকার অনেক পরিকল্পনা ঘোষণা করেছেন, আপনারা জানেন। তবে আমাদের পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা সোফার 2 লক্ষ পরিবারকে আমরা এখন একটা সহায়তা দিয়ে ফেলেছি অলরেডি। 2 সপ্তাহের জন্য 1500 টাকা করে প্রত্যেকটা পরিবারকে পেয়েছে এবং তৃতীয় পর্যায়ে আমরা গ্রামীণ ফোনের সাথে আমরা যুক্ত হয়ে কাজটি আগামীকালকে শুরু করতে যাচ্ছি। এই এই পর্যায়ে আরো 1 লক্ষ লোকের সহযোগিতা পাবে
এবং আমরা যেটা করছি যে ডাচে আমার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাচ্ছি যে আরো অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল এটার সঙ্গে যুক্ত হোক, যাতে আরো বেশি পরিবারকে আমরা এই সহায়তা দিতে পারি। কারণ এই দুর্যোগটা কিন্তু সহসাই যাবে না। আমরা করোনা ভাইরাস আমাদের সঙ্গে আমরা চাই বা না চাই আগামী কয়েক মাস, বছর, 1.5 বছর, 18 মাস থাকবে, এটাই মনে হচ্ছে রিয়ালিটি, যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হবে এবং সেই ভ্যাকসিন আমাদের দেশে আসবে এবং সেটা আমরা সবাইকে ইমিউনাইজ করতে পারবো, ততদিন এই রিয়ালিটিতে থাকবে। এবং আমাদের এই নতুন স্বাভাবিক বা নিউ নর্মাল যাকে বলছি, এই নিউ নর্মালে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। সেটা হচ্ছে অকেশনাল লকডাউন খুলবে, ছাড়বে। তো এইরকম নিউ নর্মাল কিন্তু সবচেয়ে বেশি সবসময় ডিসপ্রপোর্শনেটলি ক্ষতিগ্রস্ত হন এই নিম্ন আয়ের মানুষেরা। কারণ তাদের মূলত তারা কোনো মাসিক বেতন পান না, তাদের সঞ্চয় নেই। সেক্ষেত্রে ইকোনমিক চাকা বা অর্থনৈতিক চাকা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদেরও আয়ের পথটা বন্ধ হয়ে যায়। সেজন্য তাদেরকে আমাদের একটা বড় সহযোগিতা দিতে হবে এবং সরকার তো সবচেয়ে বড় সহযোগিতা দিচ্ছেন, কিন্তু এই দুর্যোগ এত বড়, আমি যদি সারা অ্যাবসলিউট নাম্বারে চিন্তা করি, প্রায় 4 কোটি মানুষকে আমাদেরকে একটা সাহায্য সহযোগিতা আগামী কয়েক মাস আমাদেরকে বিভিন্ন পর্যায়ে দিতে হবে। আসিফ সালেহ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আসিফ সালেহ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি ফিরবো আপনার কাছে। আমি একটু যেতে চাই ইয়াসির আজমানের কাছে। শুনতে পাচ্ছেন আমাকে? জি। এই দুর্যোগে তো আমরা বিভিন্ন দেশে নানান ধরনের খবর পাচ্ছি ইয়াসির আজমান, কিন্তু আমরা যেটা জানতে চাই যে সিঙ্গাপুরের কথা আপনি নিশ্চয়ই জানেন, আমরা সকলেই জানি যে সিঙ্গাপুরের মানে মোবাইল কোম্পানিগুলো কিন্তু তাদের এই মোবাইল টেকনোলজি ব্যবহার করে কোন এলাকাগুলো হটস্পট, রেড জোন এবং কোন জায়গায় কিভাবে মানুষ আক্রান্ত হচ্ছে সেগুলো তারা কিন্তু নির্ধারণ করতে পারছে। তো আমাদের দেশে যারা মোবাইল কোম্পানিগুলো আছে এখন পর্যন্ত কোনোভাবে কি মোবাইল টেকনোলজি ব্যবহার করে হটস্পটগুলো কিংবা আক্রান্ত এই বিষয়গুলো কোনো উদ্ভাবন করতে পেরেছে কিনা, কিংবা আপনারা? জি, আমরা একটা উদ্যোগ যেটা হচ্ছে খুবই ভালোভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, এটার কথাই আমি হাইলাইট করতে চাবো এখানে, যে আমরা গ্রামীণ ফোন A2I এর সাথে, বাংলাদেশ আইসিটি সরকারের আইসিটি ডিভিশনের আন্ডার A2I এর সাথে কাজ শুরু করেছিলাম শুরুতে, এবং পরে আরো অন্য অপারেটরও জয়েন করেছে এবং NTMC আছে BTRCর সহযোগিতায়। আমরা মোবাইল ডাটা নিয়ে এখানে যেটা করতে চাচ্ছি, আপনি এক্স্যাক্টলি যেটা বলেছেন যে অনেক দেশেই হচ্ছে যে কিভাবে স্প্রেডটাকে কন্ট্রোল করা যায় এবং মানুষকে হেল্প করা যায় এবং হটস্পটগুলো আইডেন্টিফাই করা যায়। আপনারা জানেন যে বাংলাদেশে সরকারের 2টা হটলাইন আছে, 333 এবং 162-163। এই 2টা হটলাইনে যারা ইনফেক্টেড হচ্ছেন তারা কল করতে পারেন এবং তারা বিভিন্ন রকম তথ্য পেতে পারেন এবং সহযোগিতা পেতে পারেন। আমরা যেটা করছি ডিজি হেলথের সাথে, এই কল সেন্টারে যেই কলগুলো আসছে এগুলা অ্যানালাইসিস করে যে কলের প্যাটার্নটা কি, কতক্ষণ ধরে কথা বলছেন, কয়বার কল করছেন, এটা আইডেন্টিফাই করে লোকেশন ইন্টেলিজেন্সের মাধ্যমে এই যারা কল করছেন তারা কোথায় আছেন এবং তাদেরকে আমাদের ডক্টরদের ফোন করে হটস্পটগুলো আইডেন্টিফাই করে মাঠ পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে এই তথ্যটা দেয়া, যেন তারা তাদেরকে রিচ আউট করে তাদেরকে সঠিক তথ্যগুলো দিতে পারেন এবং টেস্টের কাজগুলো করতে পারেন। একই সাথে এই টোটাল মোবিলিটি অ্যানালাইসিসের এন্ড লোকেশন ইন্টেলিজেন্সের মাধ্যমে বাংলাদেশের হটস্পটগুলো আইডেন্টিফাই করে সরকারি যে রিসোর্সেসগুলো এবং বেসরকারি যে রিসোর্সেসগুলো আছে তাদের রাইট ইউটিলাইজেশনের জন্য ডেইলি প্ল্যানিং হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে এই প্ল্যানিং এর মধ্যে প্রায় 4000 ডক্টর উবার মডেলে ভলান্টারিলি কাজ করছেন হেল্প করার জন্য সরকারকে, এবং ব্যাকবোন হিসেবে মোবাইল ডাটা কাজ করছে। ইয়াসির আজমান, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন ব্যবহার করে মানুষ সে খবর রাখছে যে কতজন মানুষ বাইরে আছে এবং ঘরের ভিতরে থাকে, এবং মোবাইল ডাটা কিংবা মোবাইল ডিভাইস ব্যবহার করে কি আমরা এটা জানতে পারি কিনা যে আমাদের দেশে কত শতাংশ মানুষ ঘরের মধ্যে আছে কিংবা ঘরের বাইরে কারা মানে প্রয়োজন কিংবা অপ্রয়োজনে ঘোরাফেরা করছে, এটা জানা সম্ভব কিনা? বিভিন্ন ভাবে আমরা আসলে ডাটাগুলোকে দেখা হচ্ছে। এখানে একটা জিনিস শুরুতে মাথায় রাখতে হবে যে আমরা কাস্টমারদের প্রাইভেসিটা বজায় রাখতে হবে প্রথমে, তারপরে হচ্ছে এগ্রিগেটর লেভেলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোবিলিটি গুলো কিরকম হচ্ছে এই মুহূর্তে, ঢাকা থেকে কোথায় কোথায় লোকজন ছড়িয়ে গিয়েছেন, বা একটা যেখানে ইনফেক্টেড নাম্বার অফ ইনফেক্টেড পিপুল অনেক বেশি ছিল তারা কোন দিকে মুভমেন্টটা করছেন, কোথায় এই সমস্যা হতে পারে, ওইসব জায়গায় লকডাউন সিচুয়েশনগুলোকে আরো সুন্দরভাবে গুছিয়ে কাজ করার মাঠ পর্যায়ে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন এবং ল এনফোর্সিং অথরিটিগুলো আছেন, মোবাইল ডাটা এবং গুগল অ্যানালিটিক্স এর থ্রুতে যেই জিনিসগুলো আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে হয়তো শহরাঞ্চলে প্রায় 80% পর্যন্ত, শতকরা 80% মানুষ ঘরেই ছিলেন, নিজেদেরকে স্বেচ্ছায় ঘরে রেখেছেন এবং বার হননি।
কিন্তু তারপরে আমরা দেখতে পেরেছি 20 to 25% পপুলেশনের মোবিলিটি ছিল। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু আসিফ সালের কাছে যেতে চাই। আসিফ সালে, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুরুতেই বলছিলেন যে 2 লাখ পরিবারকে এখন পর্যন্ত ব্র্যাক কিন্তু সাহায্য করেছে, কিন্তু আমরা আবার এটুকুও জানি, যদি আমি ভুল জেনে থাকি নিশ্চয়ই আপনি আমাকে শুধরে দিবেন, ব্র্যাক কি শুধু তাদের সদস্যদের সহায়তা করছে কিনা, এটা অনেকেই বলছে, কেন এই সহায়তা সার্বজনীন নয়? না, এটা এটা একেবারেই ঠিক না। এটা আমরা বিভিন্ন আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমরা প্রথম পর্যায়ে যখন গিয়েছিলাম 1 লক্ষ মানুষকে, আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল হচ্ছে যে কে দিনমজুর, কে ডেইলি লেবারার, মানে যার কোনো মাসিক বেতন নাই, রিক্সা চালক, এই ধরনের অকুপেশন দেখে আমরা গিয়েছিলাম। আমরা প্রায় আমাদের যে ঢাকা এবং বিভিন্ন 12টি সিটি কর্পোরেশনে আমরা কাজ করি, এই সমস্ত আরবান এলাকার আমাদের একটা ডেটাবেস আছে। আমরা এখানে ওই ডেটাবেসের ভিত্তিতে আমরা একটা ইনিশিয়াল স্ক্যানিং করে তারপরে ভেরিফিকেশন করে আমরা তাদেরকে দিয়েছি। এবং আমাদের ক্ষেত্রে ভালনারেবিলিটি বা সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি, মানে পার্টিকুলারলি আমরা একটু ফোকাস দিই যেগুলো উইমেন লেড হাউস হোল্ড, যেখানে একজন নারী ছাড়া আর কোনো তার সামর্থ্য নেই রোজগারে। তো সেই ধরনের বাসা এবং মার্জিনালাইজ এলাকাগুলো যেগুলো অনেক দূরে, হার্ড টু রিচ, যেখানে কোনো সরকারি সুবিধা যাচ্ছে না। তো আমরা যেটা করছি যে সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি এই জিনিসগুলো, আমাদের তালিকাগুলো আমরা দিচ্ছি সরকারকে এবং সরকারের কাছ থেকেও তালিকাগুলো নিচ্ছি, যাতে এখানে কোনো ডুপ্লিকেশন না হয় এবং তারাও আমাদের আমাদের ভেরিফাই করতে পারে। তো সেটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া, এবং অবশ্যই এই ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের অনেক সদস্য পড়েন টাইম টু টাইম, এবং সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আমরা যখন শহর ফোকাস থেকে আমরা গ্রামের দিকে গেলাম, গ্রামেও আমাদের রিসার্চ এসেছে অনেক দারিদ্র অনেক বেড়েছে, এবং সেক্ষেত্রেও আমরা দুই গ্রুপই এখানে পেয়েছি, যারা আমাদের সদস্যরাও আছে এবং সদস্যের বাইরেও আছে, কিন্তু যার ভালনারেবিলিটি বা দারিদ্র সবচেয়ে বেশি, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা প্রায়োরিটি পেয়েছে। আসিফ সালে, আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে সহায়তা আপনারা কিভাবে করছেন ঠিক আমরা জানি না, যে যদি সেই সহায়তাটা দরিদ্র মানুষদেরকে নগদ অর্থ সহায়তাটা করা হয়ে থাকে, সেটা কি মাধ্যমে পাঠানো হচ্ছে। এবং আর একটা প্রশ্ন আমি সাথে যেটা জানতে চাই এবং জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশের অনেক সংখ্যা, একটা বড় সংখ্যার হাতে তো মোবাইল নেই, সেটা যদি মোবাইল ব্যাংকিংয়ের হাতে আপনারা এই সহায়তাটা দিয়ে থাকেন, তাহলে যাদের হাতে মোবাইল নেই তারা কি এই সহায়তার বাইরে রয়ে যাচ্ছে কিনা, তাদের জন্য আপনারা কি করছেন? জি জি, না, খুবই ভালো ভ্যালিড প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের প্রথম পর্যায়ে যখন আমরা কাজে নিয়েছি, আমরা প্রত্যেককে বেশিরভাগ, আমরা হচ্ছে 95% কেসে আমরা ক্যাশ দিয়েছি, এবং সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামের 3 জন সদস্য বিভিন্ন প্রোগ্রাম থেকে গিয়ে 3 জন মিলে গিয়ে তাদের বাসায় গিয়ে দিয়ে এসেছেন। এবং এটা করা হয়েছে কারণ আমরা অবশ্যই জনসমাগম অ্যাভয়েড করতে চাই, সেক্ষেত্রে আগে থেকে বাসা সিলেক্ট করে আমরা সেভাবে বাসায় গিয়ে দিয়ে এসেছি। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমরা গিয়েছিলাম যে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারি কিনা, কারণ তাহলে এটা একদিক থেকে ক্যাশ হ্যান্ডলিংটা এখন নিরাপদ নয়, আমরা যতটা সম্ভব ক্যাশ হ্যান্ডলিং করতে পারি এবং জনসমাগম এড়াতে পারি। সেদিক থেকে আমরা যেটা বললাম, প্রথমে যখন ক্রাইটেরিয়া সিলেক্ট করার পরে আমরা দেখলাম যে তাদের মধ্যে কতজনের মোবাইল অ্যাকাউন্ট আছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, এবং আমাদের সার্ভেতে একটা আসলো যে অ্যাবাউট 38% মোবাইল ফোন আছে, এবং এবার এরকম 20 থেকে 25% মতো বিকাশ অ্যাকাউন্ট আছে। তো তারপরে আমরা ইয়ে করলাম যে একটা উদ্যোগ নিলাম যে আমরা যাদেরকে সিলেক্ট করেছি তাদেরকে খুব দ্রুত আমরা বিকাশ অ্যাকাউন্ট বা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট আমরা তৈরি করে দিতে পারি কিনা, এবং আমরা খুব দ্রুত একটা পোর্শনকে করে দিতে পেরেছি। তো যাদেরকে আমরা পেরেছি করতে, তাদেরকে আমরা মোবাইলের মাধ্যমে টাকাটা পাঠিয়েছি, এবং যাদেরকে পারিনি তাদেরকে ওই ক্যাশের মাধ্যমে দিই। তো অবশ্যই মোবাইল ব্যাংকিং সার্ভিসটা দ্রুত যেতে পারে এবং সেফার আজকালকার কনটেক্সটে, কিন্তু এইটা কোনো যেন ব্যারিয়ার না হয়, বা এইটা অ্যাকাউন্ট নাই বলে যেন একজন সুবিধা থেকে বঞ্চিত হয়, সেটা যেন কোনো সময় না হয়, সে ব্যাপারে আমরা খুবই নজর রাখছি। আসিফ সালে, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি আসছি আপনার কাছে। আমি ইয়াসির আজমানের কাছে একটু যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি।
শোনা একটা যাচ্ছে। প্রশ্ন নিশ্চয়ই আপনাদের বারবার সম্মুখীন হতে হচ্ছে, আমাদেরও হতে হচ্ছে, অনেকেই জানতে চায় যে যখন এরকম দুর্যোগে ইউটিলিটি বিল স্থগিত রাখা হয়েছে, ব্যক্তিগতভাবে অনেক বাড়িওয়ালা তাদের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছে, তখন জিপি কি এই কঠিনতম সময়ে তাদের ফোনের বিল কিংবা ইন্টারনেট চার্জ কমানোর কোনো উদ্যোগ নেবে, কিংবা টক টাইমটাকে ফ্রি করবে কিনা? এটা কিন্তু ভীষণ সাধারণ মানুষের একটা খুবই কমন প্রশ্ন, সকলেই জানতে চায়। আমাদের আসলে এই মুহূর্তে প্রথম যেই জিনিসটা দরকার ছিল যে আমরা এই কঠিন সময়টাতে কিভাবে আমাদের নেটওয়ার্কটাকে আপ এন্ড রানিং নিরবিচ্ছিন্ন রাখবো, যেন আমাদের মানুষজন সবাই সাবস্ক্রাইবার গ্রাহকরা কানেক্টেড থাকতে পারেন এবং গভর্নমেন্টের সরকারি কাজগুলো এবং বেসরকারিভাবে যেগুলো বিভিন্ন সংস্থা তাদের কাজ কারবার চালিয়ে যেতে পারে। তো এই কঠিন সময়েও আমাদের মাঠ কর্মীরা টেকনোলজি দ্বারা কাজ করেন, তারা কিন্তু নেটওয়ার্কে যে 16,000-এর উপরে সাইটস আছে ওগুলোতে কাজ করে যেতে হচ্ছে এবং আমাদের ডিস্ট্রিবিউশন যেহেতু প্রিপেড মার্কেটের ওগুলো ওইখানেও কাজ করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব। তারপরে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আমরা কিভাবে এই মুহূর্তে কাস্টমারদেরকে সহযোগিতা করতে পারি। আমরা দেখতে পেরেছি যে বিশেষ করে এই মুহূর্তে যে ডাটার ইউসেজটা বেড়ে গেছে এবং বাংলাদেশের ঢাকা এবং শহর অঞ্চল থেকে মানুষজন সেমি আরবান এন্ড রুরাল অঞ্চলে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা প্রথম থেকে যেটা শুরু করেছিলাম যে ডাটার ভলিউম গুলো বিভিন্ন প্যাকে 100% ভলিউম ইনক্রিজ করে দিয়েছি, যেন আমরা আমাদের সাবস্ক্রাইবারের যে এডিশনাল ইউসেজ গুলো হচ্ছে, বাসায় বসে কাজ করা হোক এবং নিজের ব্যক্তিগত কাজে মানুষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হোক, এই কাজগুলো যেন তারা ঠিক মতো করতে পারেন। এইটা আমরা প্রথম শুরু থেকেই করেছি, এখনো ক্যাম্পেইন আছে। ভয়েসের ক্ষেত্রে এবং ভ্যালিডিটির ক্ষেত্রে যে কথাগুলো বলছেন, আমি বলবো যে আরো কিছু সুন্দর সুন্দর অফার এবং সুযোগ সুবিধা এই সামনেই আসবে আমাদের গ্রাহকদের জন্য। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি আবার আসবো আপনার কাছে। আসিফ সালে, আমি একটু আপনার কাছে যেতে চাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি? জি, আমি যেটা এখন জানতে চাইবো যে সরকারি বেসরকারি এনজিওদের সমন্বয়ে একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের কথা ছিল, ব্র্যাক সুপারিশ করেছিল, এ ব্যাপারে সরকার কি এখন পর্যন্ত কোনো আপনাদের সাড়া দিয়েছে? আম, আমাদের যেটা একটা ছোট একটা কাজ শুরু হয়েছে, এসজিআরটি মিনিস্ট্রির একটা প্রজ্ঞাপন জারি হয়েছে গতকালকে ইনফ্যাক্ট। সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে তালিকা নির্ধারণের ক্ষেত্রে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন একটা কাজ শুরু হয়েছে, যেখানে গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট এবং এনজিও এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে ওয়ার্ড ভিত্তিক। তারা কাজ শুরু করছেন আপনার এই তালিকা, নতুন তালিকা নির্ণয়নে। তা আপনারা জানেন যে আগামী দিনগুলোতে আরো সাহায্য দিতে হবে। এখানে একটা বড় সংকট যেটা বা সমস্যা যেটা তৈরি হয়েছে, যে নতুন পুয়ারদের কথা বললাম, নতুন দরিদ্র মানুষ যারা আছেন তারা কোনো তালিকায় নেই এবং তাদেরকে নতুন তালিকাভুক্ত করতে হবে। তো সেই তালিকা নির্ধারণের একটা কাজ একটা সমন্বয়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। তা আশা করবো সেটা একটা হচ্ছে, কিন্তু ন্যাশনাল টাস্ক ফোর্স যেটাকে বলা হচ্ছে, যে মানে এই পুরো ব্যাপারটা ইন্টিগ্রেশনের বা সমন্বয়ের ক্ষেত্রে, সেই জায়গাতে এখনো তেমন কোনো অন্তর্ভুক্তি নেই এর মধ্যে। তবে আমরা এখন ওই কেরালা স্টাইলে যে কিয়স্ক মডেলের মাধ্যমে স্যাম্পল কালেকশন করা হয়, সেটা আমরা এখন 12টা এরকম তৈরি করেছি এবং আগামী 1 মাসের মধ্যে আমরা আরো 100টা তৈরি করব বিভিন্ন সেন্টারের কাছে, যাতে আমাদের এই টেস্টিংটা র্যাম্প আপ করা যায়। টেস্টিং এখন 3,500-এর মতো হচ্ছে, কিন্তু এটা সরকার থেকে আরো ব্যাপকভাবে এটার নাম্বার অনেক বাড়ানোর কথা বলা হচ্ছে এবং সেটার জন্য স্যাম্পল কালেকশন করা এবং ল্যাব টেকনিশিয়ান নেওয়া, সেই কাজে আমরা সরকারকে সহযোগিতা করছি। পাশাপাশি যেটা ইয়াসির আসমান ভাই বললেন, যে জি। প্রযুক্তির মাধ্যমে যে ছোট লিস্টটা আসছে, যে পসিবল কেসেস এবং হটস্পট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, ওই লিস্টটা যখন A2I এবং বিভিন্ন টেলকোর মাধ্যমে তৈরি হচ্ছে, সেই লিস্টটা আসার পরে তারপরে সেটা চলে যাচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার ওয়ার্কারদের কাছে। আসিফ সালে, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি আর একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই, সময় একদম শেষের দিকে, তো সেটা হচ্ছে যে নতুন করে তো অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং যারা ইতিমধ্যে কর্মহীন অনেক আগেই হয়ে গেছে, সেই সমস্ত কর্মহীন মানুষগুলোকে না আসলে ঘরে রাখা যাচ্ছে না। তাদের না রাখার একটাই অজুহাত, অর্থাৎ ভ্যান চালক, রিক্সা চালক, যারা সিএনজি চালায়, তাদের প্রত্যেকটারই অজুহাত হচ্ছে কিংবা একটা অভিযোগ যে তারা ক্ষুদ্র ঋণ নিয়েছিল এবং ঋণের টাকা পরিশোধ করতে হবে, এবং সেই যে চাপিয়ে দেওয়া দায়টা আছে, তাদেরকে যে হারে শাস্তি কিংবা হুমকি ধামকি দেওয়া হচ্ছে এই মুহূর্তেও, সেই কারণে তারা ঘরে থাকতে পারছে না। তো এই ক্ষুদ্র ঋণটা মওকুফ করে দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনাদের কোনো উদ্যোগ আছে, যেহেতু আপনারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে ক্ষুদ্র ঋণের কালেকশন এবং ডিসবার্সমেন্ট কিন্তু সেই মার্চের সেই 3য় সপ্তাহ থেকেই বন্ধ আছে। আমরা যেটা করেছি ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে, যেহেতু আমরা অফিস খুলছি না, আমরা কিন্তু 100 কোটি টাকার মতো গত কয়েকদিনের মধ্যে আমরা মানুষের সঞ্চয় ফেরত দিয়েছি।
সো মাইক্রো ফাইন্যান্স একটা বড় রোল প্লে করবে আগামী দিনগুলোতে যখন সবার একটা বড় টাকার দরকার হবে। তো সেই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে যে মানুষের তৃণমূলের কাছে যাওয়ার পেছনে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট ছাড়া অন্য কারো সহযোগিতা মানে খুব মুশকিল হবে যদি আমরা তাদের সহযোগিতা না আসিফ সালে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসিফ সালে, ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে। ইয়াসির আজমান, আমি আপনার কাছে একটু যেতে চাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি। আমরা যারা মোবাইলের বিভিন্ন কোম্পানি গ্রাহক আছি, গ্রাহকরা কিন্তু সবসময় মনে করে থাকি যে গ্রাহকরাই বোধহয় মানে লোকসানের ভাগিদার, আর মোবাইল কোম্পানিগুলোই বোধহয় প্রচণ্ড লাভের মুখ দেখছে। কিন্তু এই দুর্যোগের সময় আসলে মোবাইল কোম্পানিগুলোতে কী ধরনের অর্থনৈতিক প্রভাবটা পড়ছে একটু কি আমাকে সংক্ষেপে জানাবেন? তো একটা বড় জিনিস হচ্ছে যে আসলে যেহেতু ব্যবসা বাণিজ্য এখন একটু স্থগিত হয়ে গেছে এবং মানুষের হাতে খরচ করার মতো টাকার অনেকের হাতেই হয়তো এটা কমে গেছে। যে আসিফ ভাই বলছেন দরিদ্র সীমার নিচে চলে আসছেন অনেকেই। সো আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল রকমের ধাক্কা আমরা খেয়েছি আমাদের যে মূলত যেই বিজনেসটা আমরা বলে থাকি যে ভলিউম মিনিটস জেনারেশন ভয়েস তো এই যে গ্রামীণ ফোন না, সব প্রত্যেকটি অপারেটরই এখন এখানে খুবই সমস্যাগ্রস্ত অবস্থায় আছে। তাদের ক্যাপাসিটি থেকে অনেক লো ক্যাপাসিটিতে এই মুহূর্তে ইউজেজ হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে ডাটার ভলিউমগুলো বেড়ে গেছে, কিন্তু যেই সব জায়গায় বেড়েছে ওইসব জায়গায় হয়তো আমরা কখনো অপারেটরগুলো ওই টাইপের রেডিনেস থাকার দ্রুত নিয়ে আসার একটা সমস্যা ছিল। তো বিটিআরসির কাছ থেকে আমরা দ্রুত আমরা অনেক নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে আমরা ওইখানে এখন নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসছি। আমরা যদি দেখি যে ডাটার ক্ষেত্রে যেহেতু আমরা ভলিউম অনেক বাড়িয়ে দিয়েছি, 100% বোনাস দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছি, যার কারণে এখানে আমাদের ব্যবসায়িক অর্থনৈতিকভাবে কিছু ক্ষতি হচ্ছে। বাট এই সময় আমরা মনে করি যে আমাদের কাস্টমারদেরকে আমাদের এই সুযোগটা দেওয়া উচিত ছিল এবং আমরা দিচ্ছি। এবং আমরা গভর্নমেন্টের সাথেও কথা বলেছি যে আমাদেরকে যদি স্পেকট্রাম রিজনেবল কম দামে দেওয়া যায় তাহলে হয়তো আরো বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি জি জি সংক্ষেপে শেষ করুন। অবস্থা আছে টেলিকমে ওর ইমপ্যাক্ট ফেলেছে। অসংখ্য ধন্যবাদ ইয়াসির আজমান আমাদের সঙ্গে আপনি যুক্ত হবার জন্য, এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আসিফ সালেকে। আর প্রিয় দর্শক, শেষ করবার আগে শুধু এটুকুই বলবো, সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই করোনার কারণে কিন্তু অর্থনীতিতে বিশাল বড় একটা চোট পেয়েছে, এবং যতই চোট আসুক, আঘাত আসুক, মানুষ বেঁচে থাকলে কিন্তু অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে। সুতরাং মানুষের বাঁচা ছাড়া বিকল্প নেই, এবং সেই বিকল্প জায়গাটাই হচ্ছে ঘরে থাকতে হবে। ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিলাম। সকলে নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।